কদিন আগেই আমরা দেখেছি টি-20-র সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলে রানের ফোয়ারা। ২০ ওভারের ম্যাচে ট্রাভিস হেড, ক্লাসেন, অভিষেক শর্মাদের ব্যাটিং দেখে মনে হয়েছে ক্রিকেটের সৌন্দর্যটা কি এবার নষ্টই হয়ে গেল। বোলারদের যেন কোনো দামই দেয়নি এবারের ব্যাটাররা। আর এবারের বিশ্বকাপের দিকে তাকান, ট্রিকি পিচে নেপালের কাছেও হারতে বসছে সেই ডিকক ক্লাসেনদের দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত মাত্র ৩ ম্যাচে দলীয় রান ২০০ পেরিয়েছে। আমার তো মনে হয় ক্রিকেটের সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই পিচ। এর ধরন, আচরণের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। দর্শক, আজকে কথা বলবো ক্রিকেটের পিচ নিয়ে। পিচ কত ধরনের হয়, কোন পিচের আচরণ কেমন। এবারের বিশ্বকাপে ড্রপ ইন পিচ নিয়ে অনেক কিংবদন্তি ক্রিকেটার কিন্তু প্রশ্ন তুলেছেন। আসলে কি প্রশ্নবিদ্ধ ছিল এই যুক্তরাষ্ট্রের পিচ? ড্রপ ইন পিচ কি, কীভাবে বানানো হয় এই পিচ? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের পর্বে। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ হাউস দ্যাট। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনারা সবাই জানেন ক্রিকেট পিচের দৈর্ঘ্য হয় 22 গজ আর প্রস্থ 10 ফুট। খুব সম্ভবত ক্রিকেটের এই একটা জিনিসই সেই প্রাচীনকাল থেকে এখনও অপরিবর্তিত। অনেকেই পিচকে বলে থাকে উইকেট, কেবার অনেকে বলে থাকেন ট্র্যাক। যাই হোক, আচরণ এবং গুণগত বৈশিষ্ট্য এবং ধরনের উপর ভিত্তি করে ক্রিকেটের পিচকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। 1. সবুজ পিচ। সবুজ পিচে সাধারণভাবে ঘাস থাকে এবং পিচে ঘাসের আধিক্য থাকে, তাই পিচটি সবুজ দেখায়। সবুজ পিচ মানেই অসমান বাউন্সি এবং ঘাসের আধিক্যের ফলে বল আর পিচের মাঝে ঘর্ষণ কম থাকবে। এর ফলে বোলারের হাত থেকে বল ডেলিভারির সময় থেকে ব্যাটসম্যানের কাছে পৌঁছানোর সময় পর্যন্ত গতির তেমন হেরফের হবে না। আবহাওয়ার উপর ডিপেন্ড করে অনেকটা আচরণ বদলাতে পারে এই সবুজ পিচ। যেমন ধরুন, একটু ভেজা আবহাওয়া হলে বোলাররা আনপ্রেডিক্টেবল সব ডেলিভারি করতে পারে। মূলত সবুজ পিচকে টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ মানা হয়। পেস বোলাররা যা যা সুবিধা পেতে চান সব কিছু পেয়ে থাকেন সবুজ এই পিচগুলোতে, তাই সবুজ পিচকে বলা হয়ে থাকে পেসারদের স্বর্গ। 2. ফ্ল্যাট পিচ। ফ্ল্যাট পিচে কোনো ঘাস থাকে না, পরিষ্কার ফাটলহীন উইকেট, থাকে না কোনো ময়েশ্চার, যে কারণে ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হলো এই ফ্ল্যাট পিচ। ফ্ল্যাট পিচকে যদি রানের পিচ বলা হয় তাহলে হয়তো ভুল হবে না। টি-20-র জন্য অনেক সময় এই পিচ ব্যবহার করা হয়, কারণ অনেকেই মনে করেন যত বেশি রান হবে খেলা ততটাই জমে উঠবে। এটা কতটুকু যুক্তিযুক্ত তা আপনারাই বলবেন। 3 নম্বরে আছে হার্ড পিচ। এ ধরনের পিচে সাধারণত ঘাস থাকে না এবং শক্ত ও মজবুত হয় এই পিচ। পেসারদের জন্য হার্ড পিচ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে, এবং কারণ এখানে মাটিতে পড়ার পর বলের গতির কোনো পরিবর্তন হয় না। বোলার ভালো বাউন্স পান, কিন্তু যেহেতু গতি তারতম্য হয় না, তাই ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা করতে পারেন এবং বল ভালোই ব্যাটে আসে এবং রানও হয় কিন্তু পর্যাপ্ত। 4 নম্বরে আছে ডাস্টি বা ধুলি মলিন পিচ। ডাস্টি পিচকে বলা হয় স্পিনারদের স্বর্গ, কারণ এই পিচের মাটি সময়ের সাথে ভাঙতে থাকে এবং বল ল্যান্ড করার পর কতটুকু টার্ন করবে তা ব্যাটসম্যানের বুঝতে বেগ পেতে হয়। আমাদের উপমহাদেশে এ ধরনের পিচ কিন্তু অনেক বেশি দেখা যায়। তবে 4 ভাগে ভাগ করলেও বেশ কিছু ধরনের পিচের প্রসঙ্গ সামনে চলে আসে। যেমন ধরুন ডেড পিচ। দেখবেন কোনো কোনো সময় পিচে অত্যধিক ফাটল দেখা যায়। ডেড পিচে কোনো ময়েশ্চার এবং ঘাস থাকে না, টেস্ট ক্রিকেটের জন্য যা অতটা ভালো কোনো পিচ নয়। এ ধরনের পিচেও প্রচুর রান হয়, যে কারণে টি-20-র জন্য বহুল ব্যবহৃত হয় এই ডেড পিচ। অনেক সময় বৃষ্টি এবং আবহাওয়াজনিত কারণে ভেজা বা ওয়েট পিচের দেখা মেলে। পিচ ভেজা হলে প্রচুর ময়েশ্চারের কারণে বল ভালো বাউন্স তো করে না এবং ব্যাটে আসার আগে স্লো হয়ে যায়। সাধারণভাবে মনে হতে পারে যে বল স্লো হয়ে গেলে তো মেরে উড়িয়ে দেওয়া যায়। আসলে ব্যাপারটা এভাবে কাজ করে না। ব্যাটে বল আসতে ডিলে হলে বল আনপ্রেডিক্টেবল হয়ে যায় এবং যারা বল সুইং করাতে পারেন তাদের বল খেলা মোটামুটি অসম্ভব হয়ে পড়ে ব্যাটারদের জন্য। মোটা দাগে ভেজা পিচে স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকে। এবার আসি এইবারের বিশ্বকাপের পিচের আলাপে। প্রথমবারের মতো বড় বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের দায়িত্ব পাওয়া মার্কিন মুলুকে বিশাল কর্মযজ্ঞ। রাগবি এবং বেসবলের মাঠগুলোকে কিন্তু স্টেডিয়াম বানিয়েছে যুক্তরাষ্ট্র, এবং যে 3টি মাঠে খেলা হয়েছে সেখানে কিউরেটর ছিলেন এই ভদ্রলোক। উনি হলেন অ্যাডিলেড ওভালের কিউরেটর, তার নাম ড্যামিয়েন হাফ। ওনাকে বলা হয় ড্রপ ইন পিচের জনক। আচ্ছা, ড্রপ ইন পিচ আসলে কি? এর আগে যতগুলো পিচের কথা আমি বললাম সবগুলোই কিন্তু মাঠেই তৈরি করা হয়, কিন্তু এই ড্রপ ইন পিচ তৈরি করা হয় ফ্যাক্টরিতে, পরে তা বহন করে এনে বসানো হয় মাঠে। মূলত কালো মাটির ওপর ঘাসের আস্তরণ বসিয়ে এই পিচ তৈরি করা হয়। এরপর এর চারপাশে স্টিলের ফ্রেম বসানো হয়।
ক্রিকেটের মৌসুমের শুরুতে 30 টনের একটি কাস্টমাইজ ট্রেলারের মাধ্যমে পিচটিকে স্টেডিয়ামে আনা হয় এবং বসানো হয়। মৌসুমের শেষে আবারও পিচটাকে তুলে ফেলা হয় এবং বালু আর কৃত্রিম ঘাস দিয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করে অন্য খেলার জন্য উপযোগী করা হয়। বিশ্বকাপ 2024 শুরু হওয়ার পরে নিউ ইয়র্কের নতুন অস্থায়ী স্টেডিয়ামের পিচ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। এর কারণটা আপনারা সবাই দেখেছেন। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শ্রীলঙ্কার আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ, ভারত আয়ারল্যান্ড ম্যাচ, কি ভয়ঙ্কর আনইভেন সব বাউন্সার, কখনো লো কখনো হাই। ব্যাটসম্যানরা যেন কোনো দিশাই খুঁজে পাচ্ছিলেন না নিউ ইয়র্কের এই পিচে খেলার সময়। নিউ ইয়র্কের পিচে খেলা বিপজ্জনক ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছিলেন হর্ষা ভোগলে এবং ইরফান পাঠান। যেহেতু যুক্তরাষ্ট্রের বাকি দুই ভেন্যুর পিচ ছিল প্রাকৃতিক, তাই ভারত পাকিস্তানের ম্যাচ সরিয়ে নেওয়ার কথা উঠেছিল। পরে আইসিসি তা নাকচ করে দেয়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও কিন্তু কড়া ভাষায় মন্তব্য করেছেন নিউ ইয়র্কের এই পিচ নিয়ে। তিনি নিউ ইয়র্কের পিচকে সাবস্ট্যান্ডার্ড এবং অগ্রহণযোগ্য বলেছেন। তবে খেয়াল করে দেখুন, ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু এবারের সব ম্যাচই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আন্ডারডগরা ভালো করছে, নেপাল নেদারল্যান্ডসের মতো দল বেশ লড়াই করছে বড় দলগুলোর বিপক্ষে। এদিকে আবার ডেইল স্টেনের গলায় ছিল অন্য সুর। তিনি বলছেন এবারের পিচগুলো বোলিং সহায়ক, এবং বোলিং সহায়ক বলেই সবাই এমন কড়া মন্তব্য করছেন। কেন, ক্রিকেটটাকে শুধু ব্যাটসম্যানদের খেলা নাকি? দর্শক, একজন কিউরেটর যখন পিচ বানান তখন খেলা একপাক্ষিক হবে এটা ভেবে নিশ্চয়ই বানান না। ওয়েদার কন্ডিশন এবং স্বাগতিক দেশের স্বাচ্ছন্দ্য এবং আইসিসির অনুমোদন সঙ্গে সিদ্ধান্তকে মাথায় রেখে এই পিচ খেলার জন্য উপযোগী করে গড়ে তোলেন দক্ষ কিউরেটর আর মাঠকর্মীরা। আর সেই পিচকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে আনার বাকি দায়িত্বটা কিন্তু মাঠের ক্রিকেটারদের। দুনিয়ার কোনো ক্রিকেট ভক্তই হয়তো চান না ক্রিকেট একপেশে হয়ে যাক আর তার জৌলুস হারাক কিংবা প্রেডিক্টেবল হয়ে যাক। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে হাউস দ্যাটের আগামী পর্বে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।